বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ৩০,০০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৩০,০০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই আশ্রয় প্রশ্রয় দিয়েছে বাংলাদেশের সন্ত্রাসীদের। তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে। সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেয়া দরকার ছিল। এরপর জানাবো ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ইনকিলাব মঞ্চের বিবৃতি। ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ সংগঠনটির ফেসবুক পেজে পোস্টে এক বিবৃতিতে বলা হয়েছে, ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, কিন্তু তার মৃত্যুর যে সংবাদ শোনানো হচ্ছে এটি মিথ্যা এবং ভিত্তিহীন। এদিকে আদালতের বারান্দায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কনস্টেবল মোজাম্মেল। আদালতের জরুরি কাগজপত্র নিয়ে চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানা থেকে আদালত প্রাঙ্গণে আসেন কনস্টেবল মোজাম্মেল হক। এক পর্যায়ে আদালতের বারান্দায় হেঁটে যাওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। জানাবো বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে বাড়ছে অস্থিরতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বিএনপি অন্তত অর্ধশতাধিক আসনে মনোনয়ন নিয়ে তীব্র অন্তকোন্দলের মধ্যে পড়েছে। দলীয় প্রার্থী ঘোষণার পর একাধিক আসনে মনোনয়নবঞ্চিতরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে। অনেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে লিখিত অভিযোগও জমা দিয়েছে। অবস্থায় বিপাকে পড়েছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো এবার ভূমিকম্পে কাঁপল সৌদি আরব। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আজ ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম এই তথ্য নিশ্চিত করেছে খবর গালফ নিউজের। এনসিএম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ভোর ২টা ১১ ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রায় ৫০ কিলোমিটার গভীরে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ৩০,০০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৩০,০০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে। সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী নানা রকম ষড়যন্ত্র করছে। খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার দরকার ছিল। তিনি আরও বলেছেন, যারা বাংলাদেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখা আমাদের ঠেকা নেই। বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলা এলাহাবাদ এলাকায় উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে এবং এই ব্যাপারটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। তিনি বলেন, আমরা আশ্রয় প্রশ্রয় দেওয়ার ব্যাপারে সবাইকে বলতে চাই, ভারত যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে
এখন রুখে দাঁড়ানো ছাড়া আর আমাদের হাতে কোনো বিকল্প নেই, কারণ তারা ৩০,০০০ আওয়ামী সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা অঘোষিত যুদ্ধ শুরু করেছে। এই ব্যাপারটি আমাদের আরও বেশি ভাবতে হবে। এই ব্যাপারটি ভাবার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব। তারা যেভাবে যা শুরু করেছে এই বিষয়গুলো আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ভারত বাংলাদেশের জনগণ নয়, বরং তাদের এজেন্ট। আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক। এরা আওয়ামী লীগের দোসরদেরকে মূলত তারা সেভাবেই নিয়ে কাজ করার যে ষড়যন্ত্র সেটি করছে। ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ইনকিলাবের বিবৃতি। ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ রাতে সংগঠনটির ফেসবুক পেজের পোস্টে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। হাদির জন্য দোয়া চেয়ে ওই বিবৃতি দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিবারের পক্ষ থেকে ওসমান হাদির জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন। এর আগে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করেছেন। প্রেস উইংয়ের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, পরে রাত ৯টা ৪০ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেছেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এর আগে বুধবার বিকেলে হাদির চিকিৎসায় যুক্ত ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। ইউরিন এবং আউটপুটও আগের মতোই সাপোর্টের মাধ্যমে বজায় রয়েছে। বুধবার তার সিটি স্ক্যান করা হয়েছে। তার ব্রেনে যে ইস্কেমিয়া অর্থাৎ রক্ত সঞ্চালনজনিত সমস্যা ছিল তা কিছুটা বেড়েছে। ব্রেনে থাকা গুলির একটি ছোট অংশ অপসারণ করে নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন হবে কিনা এবং সেক্ষেত্রে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কিনা সেসব বিষয় নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে বলেও জানান ডাক্তার আব্দুল আহাদ। আদালতের বারান্দায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কনস্টেবল মোজাম্মেল। আদালতের জরুরি কাগজপত্র নিয়ে চট্টগ্রাম নগরী ডাবলমুরিং থানা থেকে আদালত প্রাঙ্গণে আসেন কনস্টেবল মোজাম্মেল হক। এক পর্যায়ে আদালতের বারান্দায় হাঁটার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বিকেলে এই ঘটনা ঘটে। নিহত মোজাম্মেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ। তিনি চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এদিকে আদালত পাড়ায় হঠাৎই পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম আদালতের হাজতখানায় কর্মরত পুলিশের এএসআই জাকির হোসেন জানিয়েছেন, হঠাৎ খবর আসে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় এক পুলিশ কনস্টেবল হাঁটা অবস্থায় ঢলে পড়েছেন। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানিয়েছেন, চিকিৎসকরা কনস্টেবল মোজাম্মেলকে মৃত অবস্থায় পেয়েছে। তারা বলছেন, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। হঠাৎ করে স্ট্রোক করে তিনি মারা গেছেন এবং তাকে নিয়ে সবাই আরও বেশি হতাশার মধ্যে রয়েছে। সবাই বলাবলি করছে তিনি অত্যন্ত দায়িত্বশীল একজন ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে পুলিশ সদস্যরা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে তার পরিবারকে সব রকমের সহায়তা দেওয়ার জন্য, কারণ তার পরিবার তার উপরে নির্ভরশীল ছিল। সুতরাং তার পরিবারকে এখন তাদের দেখভাল করে রাখার দায়িত্ব রয়েছে। বিএনপির দপ্তরের মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে বাড়ছে অস্থিরতা, প্রার্থী পরিবর্তনের দাবি।
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বিএনপি অন্তত অর্ধ শতাধিক আসনে মনোনয়ন নিয়ে তীব্র অন্তকোন্দল দেখা দিয়েছে। দলীয় প্রার্থী ঘোষণার পর একাধিক আসনে মনোনয়ন বঞ্চিতরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে। অনেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগকারীদের দাবি, বিগত আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয়, বয়োবৃদ্ধ, বিতর্কিত ও সুবিধাভোগী নেতাদের মনোনয়ন দিয়ে ত্যাগী, অপেক্ষাকৃত তরুণ ও ক্লিন ইমেজের নেতাদের বঞ্চিত করা হয়েছে। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি বাড়ছে, যার রাজনৈতিক সুবিধা নিতে পারে প্রতিপক্ষরা। এই প্রেক্ষাপটে 2 ধাপে ঘোষিত 272টি আসনে সম্ভাব্য একক প্রার্থীদের ঢাকায় ডেকেছে বিএনপি। প্রথম ধাপে গতকাল বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে দলটি। এতে নির্বাচনী প্রচারণার কৌশল, সাংগঠনিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মতবিনিময় সভায় বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, সংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা, এই 8টি বিষয় দলের পরিকল্পনা প্রার্থীদের জানানো হয়েছে। গত 3 নভেম্বর 237টি আসন এবং 4 ডিসেম্বর আরও 36টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি পরে একটি আসনে প্রার্থী পরিবর্তনের মাধ্যমে মোট 272টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। তবে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ 5 আসনের প্রার্থী আসাদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বর্তমানে বিএনপির প্রার্থীর সংখ্যা 271 জনে দাঁড়িয়েছে। বাকি 29টি আসনে যুগপৎ আন্দোলনের যেসব শরিক দল রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে এমনটা জানা গেছে।